নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমেই জানাচ্ছি, টাটা দেখাচ্ছি না, প্রথমে বলছি হ্যালো। এটা বলতে হাত না নাড়ালাম। আমার আজকে মন একদম ভালো নেই, খুবই মন খারাপ, কিন্তু তবুও আপনাদের দেখে হাসছি। মন খারাপ এই জন্যই যে আলমারির স্থান পরিবর্তনের জন্য যে ছেলেটিকে বলেছিলাম, সেই ছেলেটি আজকেও আসেনি এবং কথোপকথনে যেটুকু বুঝলাম সম্ভবত ছেলেটা কাজটা করবে না। আর সেটা আমাকে বললো, মানে আসছি টানা করছিল, কিন্তু তারপর শেষটা যখন আমাকে বললো তখন অনেকটা বেলা হয়ে গেছে। আমি যে এর মধ্যে আবার কাউকে খুঁজবো সেটাও হচ্ছে না। আসলে ছেলেটা আমার বাড়িটা চেনে, আমি অন্তত ভেবেছিলাম যে ও বোধহয় চেনে। তারপরে বোঝা গেল ও যেই মাত্র বুঝতে পেরেছে যে আমার শ্বশুরমশাই উনি, মানে আমার শ্বশুরমশাইকে উনি চেনেন আর কি, ব্যাস উনি আর এই বাড়িতে আসবেন না। তো কারণটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের সাথে বোধহয় ওর একটা মাঝখানে একটা ঝামেলা হয়েছিল বেশ কিছুদিন আগে হলেও। তো তারপরে আর কি কিছুতেই আসলোই না আর কি। তো এখন আমাকে নতুন আবার কাউকে একটা ঠিক করতে হবে, কেঁচে গন্ডুস করতে হবে, এইটাই আমার খুব মনটা খারাপ করছে। অনেক কিছু নিয়েই মন মেজাজ খুব খারাপ আর কি, তো মূল কারণ এইটাই। তো ভাবলাম যে ঠিক আছে, বসে থেকে তো কাজ নেই। তো একটা সময় ভেবেছিলাম, এতটাই মন খারাপ হয়ে গেছিল যে আমি ব্লগটা বোধহয় আর করতেই পারবো না। আসলে ব্যাপারটা কি জানেন, যাকে তাকে বেডরুমে ঢোকাতে চাইছি না। অনেক লোকই পাওয়া যাবে রাস্তায়, যদি আমি দুটো রিক্সাওয়ালাকে ডাকি, কিন্তু আলটিমেটলি যাই হোক মনে হচ্ছে তাই করতে হবে। আমি চাইছিলাম না সেটা করতে, কিন্তু হয়তো বা সেটাই করতে হবে আমাকে। তো যাই হোক ঠিক আছে। আর আমাদের এই যে আলমারিটা, সেটা তো বহু 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 পুরনো। পায়া টায়াগুলো একটু ভেঙে মতো গেছে। ওই ছেলেটা যদি আসতো তাহলে হয়তো বা ও তো এইসব কাজগুলো করে, আমার একটু সুবিধে হতো, কিন্তু কি আর করা যাবে, আসবে না। এখন নতুন জায়গায় নতুন কোনো লোক যে এক্সপার্ট নয় এ ব্যাপারে, ব্যালেন্সটা ঠিকঠাক না রাখতে পারলে আলমারি তো খুব মুশকিল। ভূমিকম্প প্রবণ অঞ্চল, অনেক কিছু নিয়েই মাথায় অনেক কিছু ঘুরছে, কিন্তু কি করব কেউ যদি না আসতে চায় তো। আর সব জায়গায় বাবা এত ঝামেলা পাকিয়ে রেখেছে, মানে ওই আর কি, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমার আর কি। তো যাই হোক ঠিক আছে, আর কি করব, যা আছে কপালে তাই হবে। তো ভাবলাম যে কি করব, এই কাজটা যখন হচ্ছে না, তখন রাগ করে, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে তো লাভ নেই। ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি করে ফেললাম, মনটাকে গুটিয়ে না নিয়ে আসলে ব্লগটা শুরু করতে পারছিলাম না। কিন্তু আবার সেই ভয়েস ওভার দিতে গিয়ে পুরোনো কথাগুলো মনে পড়ছিল, আবার সেই এত কথা চলেই এলো। তো যাই হোক ঠিক আছে, আজকে বিছানার চাদরটা বদলে দেওয়ার মনস্থির করেছিলাম, সেটাই হলো, করে দিলাম। টুপুরের বিছানা চাদরটা পাল্টানোর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি বললাম না, অনেকদিনই হয়ে গেছে, এবার চলো পাল্টে দিতে হবে। আগের দিনে এমন ভাবে আমি বিছানা চাদরগুলোকে সব গুছিয়েছি বেশ অনেকক্ষণ সময় নিয়ে, যে অন্ধকারেও ওখানে আমি সব খুঁজে পাবো, সত্যি কথা। তো এখন টুপুরের বিছানা আর আমাদের বিছানাটা এক রং হলে দেখতে খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আর এই রংটা, মানে এই বিছানার যে চাদরটা, সেটা অনেকদিনই পাতা হয়নি, রংটা আমার খুব পছন্দের, তবে একটু যেন বেশি ক্যাটে মনে হয় কখনো কখনো আমার আর কি। তো যাই হোক ঠিক আছে, আপাতত পেতে দিলাম, খুব বেশি দিন 7 দিনের মধ্যে এটা আমি তুলে দেব। আর যেটা হয়েছে যে আগে যেটা হচ্ছিল যে বিছানার চাদর একদিকে, বালিশের ওয়ার একদিকে, একটা বালিশের ওয়ার এক জায়গায় আর একটা অন্য জায়গায়, কালকে সব গুটিয়ে টুটিয়ে এমন ভাবে রেখেছি যে এখন আবারও বলছি যে অন্ধকারেতেও পাওয়া যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার দুটো কমফোর্টার, মানে আমাদের বেডে যে দুটো কমফোর্টার আছে, দুটোই আজকে কেচে দিয়েছি, একটা করে কেচেছি। তো এইটা হচ্ছে যেটা এখন আমি ছাদে মেলতে এসেছি, এটা হচ্ছে ডবল। এটা যদি একটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আমরা মোটামুটি দুজনেই এটা ভাগাভাগি করে গায়ে দিতে পারবো। কিন্তু আর একটা আছে সিঙ্গেল, সেটা যদি না শুকোয় তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন এইটাকে ছাদেতে নেড়ে দিতে এলাম, তখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টোর বেশি বাজে। তো যেগুলো মামুনি কেচে দিয়েছিল বেশিরভাগ জিনিসপত্রই শুকিয়ে গেছে। তো এখন আমি সেগুলো সব, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিই। আর কমফোর্টারটা যে এই যে এখন দিয়ে দিলাম, এটা কিন্তু মোটামুটি এই 7টা নাগাদ আমি নিতে এসেছি, 7টার সময় কিন্তু একদম শুকিয়ে গেছে। একটু কালকে রাত্রেবেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে, যার ফলে আবহাওয়া তুলনামূলকভাবে অন্য দিনের থেকে অনেকটাই, মানে আগের দিনের থেকে অনেকটাই ভালো। তো পদ্ম পাতা কয়েকটা শুকিয়ে গেছে, সেগুলো তো কাটতে আসছে। আমার পদ্ম গাছে পরিচর্যা আজকাল আর দেখাই না আমি, কারণ অনেকেই বলেন যে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কি করা যাবে। তো এই সময় একটা মজার জিনিস হলো কিন্তু জানেন, এই যে করতে করতে হঠাৎ করে মাথায় একটা কি ধাক্কা লাগলো। আমি ভাবলাম বাবা, আলপনা দিবার এখানে কি ঝুলিয়ে রেখেছে, বলে ঘাটটা ঘুরিয়ে দেখছি একখানা ঝিঙে। এটা কালকে এসে দেখেছি, কালকেও কিন্তু এত বড় হয়নি, মানে দিনে দিনে এত তারা বড় হচ্ছে, মানে কমপ্ল্যান খেয়েছে, বুঝলেন তো। দেখো আমি বাড়ছি মাম্মি, বা আমি হয়তো খেয়াল করিনি,
যেখানে একটা ঝিঙে ঝুলছে। কালকে অনেকক্ষণ পদ্ম গাছের এখানটায় ছিলাম, এত গরমের মধ্যেও ছিলাম। এই যে দেখুন, এই যে এটা ঝুলছে, এটা কিন্তু আমার মাথায় লেগে ঝুলছে, কি মজা যে আমার লেগেছে। তবে এই ঝিঙাটা খেতে পারলে হয়। আগের বার ছাদের ঝিঙেগুলো কি তেতো হয়েছিল, মানে আঘির তেতো, খাওয়া যাচ্ছিল না। এবারে তো ভালো জাতের ঝিঙেই লাগানো হয়েছে, ওই জাতের ঝিঙে নয়, এটা নতুন জাতের ঝিঙে। আশা করছি অনেকগুলো হবে, আমরা সবাইকে দিয়ে ধুয়ে খেতে পারবো। যাই হোক না কেন, এতটুকু টবে গাছ লাগিয়ে সেটাকে যত্ন করে সেখান থেকে ফল হলে এত ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, এখন মোটামুটি কিছু জামা কাপড় শুকোয়নি, সেগুলো সব ছাদে রইলো, আর বাদ বাকিগুলো সমস্ত আমি নিচে নিয়ে আসি, নিয়ে এসে তারপর সেগুলোকে রেখে দিচ্ছি। তারপরে সাথে সাথেই মানে সঙ্গে সঙ্গেই ব্যাপারটাকে গুছিয়ে নেব। তো যাই হোক, দেখতে দেখতে তারপর মেঘে মেঘে বেলা হয়েছে, যদিও মেঘ নেই কিন্তু তবু বেলা হয়েছে। তবে আকাশে একদিকে একটু মেঘ আছে, এই যে দিকটা দেখাচ্ছে সেদিকটা অল্প, কিন্তু পশ্চিমে আকাশে একটু মোটামুটি মেঘ আছে, মনে হচ্ছে রাত্রে একটু বৃষ্টি হলেও হতে পারে। তবে আবহাওয়া মোটের ওপর খুব একটা কষ্টদায়ক নয় গেলকালের মতো। তো এই যে মেয়েটা আমার যাচ্ছে টিউশনে, সাথে অবশ্যই যাচ্ছে আলপনাদি। তো যা করা, তারপরে আমি এখন আমার অনেক কাজ আর কি। তো একটা কাজ হয়নি সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই, আশপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু কাজ। তো দেখি আস্তে ধীরে সেই কাজগুলো করতে থাকি। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকা পরে হাত বাড়াইয়া রাখে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। খুব নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ করতে গেলে এই ধরনের গানগুলো খুব হেল্প করে, খুব সাহায্য করে। আমাদের পুটিমারির ওদিকটাতে একজন ছিলেন ভেলু কাকু। ভেলু কাকু রিক্সা চালাতেন, তখনকার দিনে তো রিক্সাওয়ালাদের ওই রকমই ছিল সমস্ত কিছু রোজগারপাতি। তা ভেলু কাকুর রিক্সাতে চড়তে বাবা মা দুজনেই খুব ভালোবাসতেন। মা খুব চড়তেন ভেলু কাকুর রিক্সায়। বাড়িটা এক প্রান্তে, মা স্কুল শহরের সম্পূর্ণ অন্য প্রান্তে ছিল। তো ভেলু কাকু খুব সুন্দর রিক্সা চালাতেন, খুব সেফ চালাতেন, কিন্তু খুব ফাস্ট চালাতেন, মার সুবিধা হতো। আর আমাদের বাড়িটা থেকে বড় রাস্তাটাও দূরে দূরে ছিল অনেকটা। মা কি কষ্ট করে স্কুলে যেত, কি দৌড়ে 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 দৌড়ে, মানে কোনো রকমের কাজ শেষ করে। যা হোক, যেটা বলছিলাম যে তারপরে ওই ভেলু কাকু রিক্সায় চড়ে একদিন আমার মনে হচ্ছে মা যাচ্ছে, মার কোন স্কুলে কি একটা ফাংশন আছে, সেদিন আরেকটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, নবীনবরণ ছিল। হ্যাঁ, আমরা ছোট, আমাদেরও তখন নিয়ে যেত মা এইসব প্রোগ্রামগুলো। তখন ভেলু কাকু বলছে আমাদের তখন বোধহয় ডাকাতিটা খুব বেশি দিন হয়নি, মা সম্পূর্ণ নিরাভরণ থাকতেন প্রায়, শুধু হাতে শাখা পলা ছিল, আর কিচ্ছুটি থাকতো না, গলা খালি, কানে একটা ফিলফিলে রিং বা কোনো কোনো সময় সেটাও নয়। তা সে সময়টায় হাতে একটা লোহা, নোয়া নয় শুধু লোহা। তো তখন বলছে দিদি এখন কিন্তু আপনি শান্তির ঘুম ঘুমান, আপনার ঘরে এখন কিছুই নাই, এই ঘুমটাই কিন্তু আমি ঘুমাই, একদম সারাদিন পরিশ্রম করব, পেট ভর্তি করে খাবো, একদিনে যা রোজগার করব সব একদিনেই খাবো, 3 টাকা বাঁচাবো, আর কোনো কোনো দিন তাও হবে না, কিন্তু পেট ভর্তি করে খাবো আর নাক ডেকে ঘুমাবো। পরের দিন কৃষ্ণ আমার জন্য ঠিক কিছু না কিছু রেখে দেবে, আমি জানি তো। সেই ভেলু কাকুর কথাই মনে করছিল। আজকে দিনটা আমার একদম শুরুটা ভালো হয়নি, কিচ্ছু ভালো লাগছিল না। তারপর মনে করছিল যে কত পজিটিভ মানুষ আছে আশপাশে, কেন ছোট ছোট ব্যাপার নিয়ে মন খারাপ করি। ভেলু কাকু আর বোধহয় বেঁচে নেই। যাই হোক, তারপরে এই আর কি, তা চতুর্দিকে তাকিয়ে দেখছি আজকের দিনে করার জন্য আমার কত কাজ, ঘরের কাজই আর কি। মাথায় যেটা ঢুকিয়ে নিয়েছিলাম সেটা থেকে বার করতে পারছি না নিজেকে, এইটাই আসল ব্যাপার। তা যাই হোক, ঠিক আছে, এখন আপাতত চতুর্দিকে প্রচুর কাজ দেখতে পাচ্ছি, 1 2 3 4 করে অনেক কাজই আছে। পাশাপাশি আজকে আমার 9টা থেকে ক্লাসও আছে, কাজেই ঠিক আছে। ছোট্ট ছোট্ট কাজ কিন্তু করলে ভালোই লাগে। এই যে এইটুকু জায়গা অবিনষ্ট ছিল, সেগুলো একটু করে নিলাম। এরপরে এই ঘরটুকু, এই যে এই জিনিসটা এখন ব্যবহার হয় না, ডিভানে যাবে, এবং এর ভেতরে একটা বাদ দিয়ে বাদ বাকি সবই আমি ঢুকিয়ে দেবো। আর এই যে এইটুকু জায়গা যেটা অগোছালো হয়ে রয়েছে, এই জায়গাগুলো ক্লিন করে দেবো। ক্লিন করে দিয়ে তারপর পোশাক ছেড়ে যাবো হচ্ছে সন্ধ্যেবাতি দিতে। তারপরের কাজটা পোশাক পরিবর্তনের পরে। তবে এই সমস্ত কাজ আর দেখাবো না, এগুলো দেখানোর মতো কিছু নয়।
একবারে হয়ে যাক, তারপর আসছি। হয়ে গেল, এদিকটাও হয়ে গেল, এদিকটাও হয়ে গেল। আর দুপুরের ওইখানটা কিছু চুটুপুটুর খাবার রেখেছি, খালি খালি খিদে পায় তখন। এখন এই বয়সে যা হয় সেটা আর কি, ওটা ফলের ঝুড়িটা ওটা কাজে লাগছিল না, ওটা আপাতত ওটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর আমাদের জলগুলো এখানে রেখে দিয়েছি, ব্যাস আপাতত। আর কিছু একটু ঝাড়াঝুড়ি করতে হবে, সেটা কাল করবো, এখন না। আমি এখন একটু সবুজ রঙের চা নিয়ে এলাম, চাটা খেয়ে নিই, তারপর পোশাক আশাক ছেড়ে সন্ধ্যেবাতি দেবো। আমি বুঝতে পারছি না কবে আমি আবার লোক পাবো, আর সেই লোক ঠিকঠাক হবে কিনা। বেডরুমে ঢোকানোর ব্যাপারে মানে যাকে তাকে ঢোকানো যাবে না। আর আমার হাজব্যান্ডের একটা মতামত আছে, সেও যাকে তাকে ঢোকানোর ব্যাপারে তীব্র অনীহা। আমি নিজেও সেটাকে সমর্থন করি। সুতরাং শাড়িগুলো এতদিন এরকম রাখা যাবে না, তাই জন্য ঢেকে দিলাম। আবার যে কোনো দিন পেয়েও যেতে পারি, সুতরাং সেই ঝুঁকিটাও নিতে পারছি না যে আবার এগুলোকে ভরে ফেলবো। কাজেই আশায় বাঁচে চাষা, আমি সর্বান্তকরণের চেষ্টা করছি। স্থান পরিবর্তনটা করতে হবে। আর স্থান পরিবর্তন কেন করতে হবে? কারণ যেদিকে আমাদের আলমারিটা রয়েছে সেটা নিষিদ্ধ দিক। যেদিকে আলমারিটা এখন থাকবে বাস্তুকা সেদিকেই বহুদিন আগে বলে গেছে, আমরা সেটাকে কাজে এখনো পর্যবসিত করতে পারিনি। তো যাই হোক, ঠাকুরের যে জায়গাটা আছে তার নিচটা খুব অগোছালো হয়ে গেছে, জিনিসপত্র দিয়ে অনেক জিনিসপত্র হয়ে গেছে, সেগুলো সব একটুখানি জাত করাটা দরকার হয়ে পড়েছে। জায়গাটাকে একটু পরিষ্কার করাটা খুব দরকার হয়ে পড়েছে। তো এই যে কাপগুলো এখন দেখাচ্ছি, এগুলো হচ্ছে ওই সম্রানী কাপ যেটাকে বলে, সেগুলো আমি একবারেতে মিশো থেকে অর্ডার করেছিলাম। এর আগের বারে যেটা এসেছিল সেগুলো খুব বেশি ভালো ছিল। এইবারে ওই একই কোম্পানি থেকে অর্ডার করেছি, কিন্তু জিনিসগুলো অতটাও ভালো কিন্তু আসেনি। এইবারেতে ভেঙে ভেঙে যাচ্ছে, মানে কাপগুলোই ভেঙে যাচ্ছে, ভেতরের মশলাগুলো লুজ হয়ে যাচ্ছে, এদিক ওদিক পড়ে যাচ্ছে, ব্যবহার করার ক্ষেত্রে বেশ অসুবিধে তৈরি হচ্ছে। কিন্তু তবুও যাই হোক, ঠিক আছে। মানে আমি একটা কৌটোর মধ্যে সমস্তগুলো ঢুকিয়ে দিলাম। এখানে কয়েকটা কৌটোই আছে যেগুলো খালি, যেগুলোতে আমি অর্ডার করি সাধারণত। এখন তো সব কিছুই মিশো থেকেই অর্ডার করছি। সেটা হচ্ছে কর্পূর অর্ডার করেছিলাম, ওই যেটাকে বলে ভীমসেনী কর্পূর। সেই কৌটোগুলো না খুব ভালো। তার মধ্যে এখন আমি ভরছি হচ্ছে লোবানে স্টিক। জিনিসগুলো কেনা আছে যখন তখন ব্যবহার করা যেতেই পারে, সেই জন্যই। আর ওই প্লাস্টিক থেকে খুলে খুলে নিতে খুব অসুবিধে হয়, কৌটোয় ভরা থাকলে একটু সুবিধে হয়। তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই এখান থেকে ফেলানি গেল মানে কি, ওই অনেকগুলো প্লাস্টিক, কতগুলো বক্স যেগুলো সব খালি হলো, সেগুলো সব গেল কিছু। তারপরে ঝেড়ে ঝুড়ে এই দাঁড়ালো শেষ চেহারা। এটা ছিল আগের, আর এটা হলো পরের। এবার রাতের রান্নাঘরটাকে একটুখানি গুটিয়ে ফেলি, তারপর মোটামুটি আজকের দিনের কাজ ভাবছি। আজকের দিনে আর কিছু করব না, যদিও করার কিছু আছে, কিন্তু সত্যি সত্যি আর ভাল লাগছে না। এই যেটা গুটিয়ে ফেললাম, এবারে রান্নাঘরকেও টাটা করে দেবো। অ্যাকোয়াগার্ডে জল ভরে ফেলেছি, যেহেতু বৃষ্টি বাদলা হচ্ছে, তাই ঠিক আছে, আজকের দিনের মতো আর কোনো কাজ নেই। এর ওপরটা আজকে আমার পরিষ্কার করার খুবই ইচ্ছা ছিল, এই যে এটা, কিন্তু আজকে আর করতে ইচ্ছা করছে না। করলেই করা যায়, 10-15 মিনিট, বেশি লাগবে না। কিন্তু আর নোংরা ঘাটতে পারছি না, শরীরটাও ঠিক লাগছে না, ঘুম পাচ্ছে কিরকম যেন একটা, মানে থমথম করছে শরীরটা। আর একটা ভালো খবর হচ্ছে বাইরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর আমার ওই যে আজকে বিছানার চাদরটাগুলো তুলেছি, তো ওইগুলো এখনো কাঁচা হয়নি, জানেন তো, ওগুলো কাচতে হবে। তা রাত্রে কেচে রাখলে সকাল সকাল উঠে নেড়ে দিলে খুব সুবিধা হয়। তা কিন্তু আর কিছু করতে ইচ্ছা করছে না, সত্যি কথা। আজকে আমার একটা ক্লাস ছিল অনলাইনে, কিন্তু আমি সেই ক্লাসটা করলাম না। ক্লাসটা আমি আজকে ছেড়ে দিলাম, রেজিস্ট্রেশন করে টাকা পয়সা দিয়েও ছেড়ে দিলাম, যদিও পরে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। কারণ আজকে আমার কনসেন্ট্রেশন নেই, আমি করতে চাইছি না, সত্যি কথা, মনোযোগ নেই, এটাই আসল কারণ। কথাটা বলে আবার যদি একটুখানি নিজেকে নিজের মধ্যে ফেরত আনতে পারি, তাহলে আবার এটুকু করেও ফেলতে পারি। শুধু এইটুকুর জন্য ফেলে রাখবো একটা গোটা আলমারি, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আবার কালকে ফার্স্ট আওয়ারে করে নিলাম, সেটাও হতে পারে। আমি বলেছিলাম যে আমি বাড়ি থেকে কম বেরোচ্ছি, কারণ আমার খরচ, সত্যি কথা হচ্ছে এটাই কারণ, যাতে করে উদ্বৃত্ত খরচ না হয়ে যায়, এক্সট্রা খরচ না হয়ে যায়, সেই জন্য। ইনস্টাগ্রামে দেখলাম দুজন প্রায় ঘুরিয়ে ফিরিয়ে একই রকম মন্তব্য করেছেন। যে একজন লিখেছেন, শেষটায় তুমিও এরকম বলতে শুরু করলে। ইউটিউবে তো এখন মানে এই ধরনের কথাবার্তা খুব চলে, তারা নিজেদের ফেক গরিবি দেখিয়ে এই সবগুলো করে টরে। আর একজন লিখেছে যে তুমি কি আর্থিক অসুবিধায় আছো, এত খরচ করছো। আমি কি কোথাও বলেছি, কোনো জায়গায় ছিটে ফোঁটা উল্লেখ করেছি যে আমি খুব আর্থিক অনটনে আছি? কোথাও করিনি। কিন্তু তবুও এটাকে আমি কন্ট্রোল করছি, চেষ্টা করছি। কারণ হচ্ছে মা লক্ষ্মী সবার কাছেই সমাদৃত হওয়া উচিত, সব সময়।
সে যাদের ধরুন অনেক আছে তাদেরও বাজে খরচের কোনো মানে তারা কখনোই না, মানে কখনো কখনো আমাদের একটা দুটো ক্ষেত্রে হয়ে যায়। ব্যক্তিগতভাবে দেখুন সবার সাথে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু আমি যে কফিটা বা যে চাটা রাস্তার ধারে 10 টাকা দিয়ে খাবো সেই চাটাই বিলাসবহুল জায়গায় আমার 1500 টাকা দিয়ে খেতে খুব আপত্তি। আমার রাস্তার ধারে দাঁড়িয়ে ভালো চা খেতে কোনো প্রবলেম নেই। আমি শুধু একটা জিনিসের দাম কেন দেবো অত? যদি কোনো কারণ থাকে নিশ্চয়ই আমি দেবো, কিন্তু কিছু কিছু সময় থাকে কাগজের কাপে তারা দেয়, এত ভালো খেতে হয় রাস্তার ধারে ফুটপাতের ধারে যারা মানে চালু দোকান, তাদের কোনো কিছু বাসি হওয়ার ব্যাপার নেই। আবার মানে আমি বোঝাতে পারছি কি আমার জায়গাটা, আমার ব্যক্তিগতভাবে মানসিকতাটা এইটাই যে আমি কোনোভাবেই দেখনদারি করতে গিয়ে বাজে খরচ তো করবো না, কিন্তু আমার হয়ে গেছিল বাজে খরচ, সেই জন্যই নিজের হাতটাকে টেনেছি। দেখুন আপনারা যারা আমার নিয়মিতভাবে বন্ধু তারা জানেন যে আমার কোথাও না কোথাও একটু খরচ লিখে রাখার স্বভাব রয়েছে। এইটা আমার ছিল না, এটা আমাকে আমার হাজবেন্ডই শিখিয়েছে। এবং আমি একটা ডায়েরি মেনটেন করি যে প্রত্যেকদিন আমি বাইরে গেলাম এবং বাইরে গিয়ে আমি কি কি কিনলাম সেটার একটা ফর্দ থাকে। তো আমি প্রত্যেক মাসে দেখছিলাম ঠিক আছে আমার বাজেটই থাকছে, কিন্তু তাও যেন মনে হচ্ছিল প্রায় দিনই বেরোচ্ছি, কিছু না কিছু একটা এদিক ওদিক খরচ হয়েই যাচ্ছে। যেটা আমরা মা তো আমাদের বাইরে বেরোলে হাইটা একটু কেক কিনি, একটু বিস্কুট কিনি, যেটা হয়তো আদৌ আমার মেয়ের লাগবে না, এইরকমই আর কি হয়ে যায়। তো আমি জুন মাস পর্যন্ত, গোটা জুন মাসটাই, জুলাই মাসের শুরুটা পর্যন্ত আর কি, আমি দেখছি আমার এই বছরে ওই হিসেবটা রাখার জন্যই খাতাটাকে মিলিয়ে দেখছি যে আমার প্রায় 13,700 কত টাকা যেন এক্সট্রা খরচা হয়েছে, যেটা জাস্ট কোনো দরকার ছিল না। চিপস এতগুলো টাকা, তারপরে বারবন বিস্কুট এতগুলো টাকা। যদি আমি সেটাকে মানে একটু নিয়ন্ত্রণ করতে চাই তাহলেও সেটা কখনো কখনো আনাই যেতে পারে, যেমন আমি কালকে নিয়ে এলাম, হ্যাঁ, কিন্তু এটা আমার প্রায়ই হয়ে যাচ্ছিল। মানে শুধু চিপস শুধু এই তা নয় কিন্তু, এবং ছোট ছোট দূরত্ব রিক্সায় গিয়ে উড়ে সর্বনাশ কত টাকা যে আমার খরচ হয়েছে। আমি দেখলাম এই জিনিসগুলো হচ্ছে এই জন্যই যে আমি প্রত্যেক দিন বেরোচ্ছি, একটা জিনিস আনতে হবে তাও বেরোচ্ছি, একটা জায়গায় 4টে কিনে আনছি। এই যে প্রবণতাটা, এইটাই না ভীষণ বেশি বাজে খরচ করিয়ে ফেলায়। কালকে যখন আমি বেরিয়েছিলাম, তো অনেকদিন বাদ বেরিয়েছি, তো টুকুর একটু আশা করেছিল যে মা চুটুর পুটুর একটা কিছু কিনে আনবে, হ্যাঁ, সেটা সে করতেই পারে। দেখুন হেলদি খাওয়ার অভ্যেসটা তো কেবল একার করার যাবে না, এটা পুরো পরিবারকে নিয়ে চলতে হবে। কিন্তু এই বাইরে বেরোলেই একটু মিয়ামরিতে যাচ্ছি, এটা একটা টুকটাক কিনে আনছি, এই একটু বেকার টেবিলে যাচ্ছি, এটা একটু টুকটাক কিনে আনছি, এটা ওটা হুটু এই করতে করতে খরচ হয়ে যায়। আর আমরা এই ছোটখাটো খরচগুলো মাথাতেই রাখতে পারি না, কারণ আমাদের লিখে রাখার অভ্যেস থেকে না। আমি তো ধরতে পেলাম কারণ আমার খরচ লেখার অভ্যেস আছে। তো সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমি খুব কম বেরোচ্ছি। একসাথে অনেকগুলো জিনিস হচ্ছে তারপর বেরোচ্ছি, তাও চাইছি যে সেই খরচগুলো ওকে তাকে দিয়ে করিয়ে আনতে। আমার হাজবেন্ড যখন ফেরে যখন, তো ওই উজিয়েই ফেরে, তখন আমি তাকে বলে দিই যে তুমি যখন ফিরছো তখন এটা একটু কিনে এনো, সে কিনে আনে। এইরকম ভাবেই আমার এখন চলছে দিন। কিন্তু ফলটা যেটা আমি চাইছি, আমি যে ধরনের মুসম্বি খেতে ভালোবাসি বা টুকুরের জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, কিপটেমির জীবন আমার নয়, কিন্তু বেহিসেবির জীবন বা অস্বাস্থ্যকর জীবন থেকে এবার থেকে একটুখানি মুক্ত হওয়ার চেষ্টা করছি। সেই জন্যই আমি একটুখানি কম বেরোচ্ছি। সত্যি কথা হচ্ছে এইটাই, আমার অভাবে আমি খুব একটা পড়িনি, চলছে আপনাদের ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় দিন যেমন আগে চলতো তেমনই চলছে। আর মানে ছোট ছোট টাকা, এগুলো না দিনের শেষে জুড়লে অনেক টাকা। এই যে দেখুন, এই যে আমি জুড়লাম 13,000, 13,500-এর বেশি টাকাটা, মানে এক কথায় শুনতে কিন্তু অনেকটা, কিন্তু এইগুলো প্রায় প্রত্যেক দিন হয়তো এক্সট্রা খরচা হলো কত, 70 টাকা, 51 টাকা, 68 টাকা, এইরকম করে এগুলো সব জুড়েই কিন্তু এটা হয়েছে। কিন্তু এই ছোট ছোট খরচগুলো আমাদের মাথায় থাকে না। প্রবণতা আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে সবারই ক্ষেত্রে। সেদিন যেমন একজন বলছে যে একটা শাড়ি দেখলাম খুব সুন্দর, বেশি দাম নয়, এই 5-7 হাজার টাকা। আমি তো 5 না 7, কি কত টাকা, 5,000 না 7,000 হবে, ওই 5,000 বা 7,000। আমরা মোড়ে 2,000 টাকার ডিফারেন্স। মানে এত দিল ফেক হতে পারি না আমরা আমাদের টাকা ব্যাপার নিয়ে। হয় 5,000 না হলে 7,000, হবে ওই 5-7 হাজার টাকা, বেশি নয়, ওই 10-20 হাজার টাকা, 10,000 টাকার ডিফারেন্স। মাথায় রাখতে হবে, মা লক্ষ্মী এমনি সবার বাড়িতে স্থায়ী হয় না, এটা একটু বুঝতে হবে। তাই এলেই উড়িয়ে দেওয়ার প্রবণতাটা না আমাদের বেশিরভাগেরই, জানেন তো। তো এই আর কি, যাই হোক, আপাতত এই জন্যই কিন্তু আমি বলেছিলাম, আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে বন্ধুরা,
যেহেতু মনোসংযোগ কম আছে সেহেতু গুছিয়ে বলার ক্ষেত্রে একটু অসুবিধা হলো, তবে আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি দেখি একই কথার পুনরাবৃত্তি হয়ে গেছে তাহলে হয়তো আমি এডিট করে বাদ দিয়ে দিতে পারি, আবার নাও দিতে পারি, একাদিনেরও হতেই পারে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।